হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস কোচিং। আমি সন্তোষ চৌধুরী বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য ম্যাথ, রিজনিং, সায়েন্স ইত্যাদি বিষয় পড়াচ্ছি। আজকে আমরা জেনারেল সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং সেই সম্পর্কিত এক্সপেক্টেড কোয়েশ্চেন বিষয়ে আলোচনা করব। তো আর দেরি না করে আমরা শুরু করছি আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন দেখো, নিচের কোনটি অর্ধপরিবাহী? অপশন এ সীসা, অপশন বি তামা, অপশন সি সিলিকন, অপশন ডি রূপা। তাহলে এগুলির মধ্যে কোনটি অর্ধপরিবাহী? তাহলে আগে দেখো পরিবাহী কি। একটা যেগুলির মধ্য দিয়ে সাধারণত তড়িৎ চলাচল করে সেগুলিকে আমরা পরিবাহী বলি। এবার এই পরিবাহীকে তাদের রোধাঙ্কের উপর ভিত্তি করে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করি। ঠিক আছে, যা দেখো পরিবাহীকে 3 ভাগে ভাগ করা হয়। কি কি? একটা বলা হয় সুপরিবাহী, সুপরিবাহী, একটা হচ্ছে অর্ধপরিবাহী, আর একটা হচ্ছে কুপরিবাহী বা যেটাকে আমরা বলি অন্তর। কুপরিবাহী বা অন্তর, এগুলি সাধারণত রোধাঙ্কের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে। যাদের রোধাঙ্ক সবচেয়ে বেশি তাদেরকে আমরা বলি কুপরিবাহী, যাদের রোধাঙ্ক সুপরিবাহী এবং কুপরিবাহীর মাঝামাঝি তাদেরকে আমরা বলি অর্ধপরিবাহী, এবং যাদের রোধাঙ্ক সবচেয়ে কম তাদেরকে আমরা বলি সুপরিবাহী। তো এদের দেখো রোধাঙ্ক কত, এটা তোমরা একটা জাস্ট মনে রাখবে, তোমাদের শর্ট কোয়েশ্চেনে বা এমসিকিউতে কাজে লাগতে পারে। সুপরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্কের মান সবচেয়ে কম হয়, কত হয়? এবং এই রোধাঙ্কের সাথে পরিবেতাঙ্কের একটা সম্পর্ক রয়েছে। রোধাঙ্ককে যদি রো দিয়ে লিখি এবং পরিবেতাঙ্ককে যদি সিগমা দিয়ে লিখি তাহলে রো সমান হয়ে যাবে 1/σ। অর্থাৎ যার রোধাঙ্ক যত বেশি হবে তার পরিবেতাঙ্ক তত কম হবে। ঠিক আছে, এবং যার রোধাঙ্ক যত কম হবে তার পরিবেতাঙ্ক তত বেশি হবে। তাহলে সুপরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক যেহেতু কম তাই এর মধ্যে পরিবাহীটা সবচেয়ে বেশি হবে, এর পরিবেতাঙ্ক সবচেয়ে বেশি। তাহলে এর রোধাঙ্ক কত হয়ে যায়? এর রোধাঙ্ক সাধারণত হয়ে যায় 10⁻⁸ থেকে 10⁻⁶ ওহম মিটার। ঠিক আছে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে এর মান কত হয়ে যায়? অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্কের মান হয়ে যায় 10⁻⁵ থেকে 10⁻² ওহম মিটার। এবং কুপরিবাহীর ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়, এর ক্ষেত্রে হয়ে যায় 10⁻15 থেকে 10⁻17 ওহম মিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে কি বুঝলে যে সুপরিবাহীর রোধাঙ্কের মান সবচেয়ে কম তাই এর পরিবেতাঙ্ক সবচেয়ে বেশি, কুপরিবাহীর রোধাঙ্কের মান সবচেয়ে বেশি তাই এর পরিবেতাঙ্ক সবচেয়ে কম, এবং অর্ধপরিবাহী হচ্ছে সুপরিবাহী এবং কুপরিবাহীর মাঝামাঝি। ঠিক আছে, তাই এরও কিন্তু পরিবাহিতা মাঝামাঝি হলো। এবার এখন আমাদের এখানে প্রশ্নে আছে দেখো যে একটি অর্ধপরিবাহীর উদাহরণ। তাহলে এখানে অপশানগুলির মধ্যে হয়ে যাবে সিলিকন। সিলিকন হচ্ছে একটি অর্ধপরিবাহী। এই সিলিকন ছাড়া তোমরা মনে রাখতে পারো জার্মেনিয়াম, জার্মেনিয়াম কিন্তু একটা অর্ধপরিবাহী। তো এই অর্ধপরিবাহীগুলি সাধারণত বিভিন্ন যন্ত্রপাতিতে ব্যবহার করা, ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন ধরো ট্রানজিস্টার তৈরিতে ব্যবহার করা হয়, সৌর প্যানেলে ব্যবহার করা হয়, এগুলো তোমাদের এমসিকিউ ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে, এবার এখন দেখার একটা ঘটনা যে এই সুপরিবাহীকে যদি আমরা টেম্পারেচার দিতে থাকি, উষ্ণতা বাড়াতে থাকি, তাহলে এমন একটা উষ্ণতা আসবে যে উষ্ণতায় এদের রোধাঙ্কের মান শূন্য হয়ে যাবে। উষ্ণতা বাড়তে যখন এর উষ্ণতা বাড়বে তখন এর রোধাঙ্কের মান কিন্তু কমতে থাকবে। কমতে কমতে এমন একটা উষ্ণতা আসবে যে উষ্ণতায় রোধাঙ্কের মান শূন্য, এবং যে উষ্ণতায় রোধাঙ্কের মান শূন্য হবে সেই উষ্ণতাকে আমরা বলি সংকট উষ্ণতা। ঠিক আছে, এখন দেখো যদি এদের রোধাঙ্কের মান শূন্য হয়ে যায় তখন সেটিকে আমরা বলবো অতি পরিবাহী, তখন কিন্তু আর আমরা সেটাকে সুপরিবাহী বলবো না। ঠিক আছে, তো এরকম অনেক উদাহরণ তোমরা পেয়ে যাবে। যেমন একটা মনে রাখতে পারো যে 7 কেলভিন উষ্ণতায় সীসা কিন্তু অতি পরিবাহী হিসেবে কাজ করে। অর্থাৎ সীসাকে যদি তুমি 7 কেলভিন উষ্ণতায় উত্তপ্ত করো তাহলে সীসাটা কিন্তু পরিবাহী না থেকে সেটা অতি পরিবাহী হয়ে যাবে। ঠিক আছে, আবার পারদ দেখো, এমনি থেকে পারদ হচ্ছে সুপরিবাহী। পারদ যদি উষ্ণতা বৃদ্ধি করতে থাকো এবং 4K উষ্ণতায় অর্থাৎ 4 কেলভিন উষ্ণতায় এ কিন্তু কী হয়ে যাবে? অতি পরিবাহী হিসেবে কাজ করে। তাহলে এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ, তাহলে এগুলো কিন্তু অতি পরিবাহী। তুমি যদি শুধু সীসা বলো তাহলে কিন্তু সেটা অতি পরিবাহী হবে না। যদি তুমি 7 কেলভিন উষ্ণতায় উত্তপ্ত করো তবে সেটা হয়ে যাবে অতি পরিবাহী। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। চলে আসছি নেক্সট এমসিকিউ। এবার আসছে দেখো নেক্সট এমসিকিউ, কোন জীবের পুনরুৎপাদন প্রক্রিয়া বংশবিস্তার ঘটে? তাহলে নিচে দেখো কতগুলো অপশান দেওয়া আছে, এগুলোর মধ্যে কোনটি বলেছে পুনরুৎপাদন প্রক্রিয়া বংশবিস্তার ঘটে? অপশান এ এমিবা, অপশান বি প্লুনেরিয়া, অপশান সি ফার্ন, অপশান ডি ইস্ট। ঠিক আছে, তাহলে এগুলি দেখো এক একটি আমাদের বংশবিস্তার করার পদ্ধতি, অর্থাৎ জননের ভাগ। ঠিক আছে, জননকে দেখো আমরা প্রথমত দুভাগে ভাগ করি। কী কী? একটা যৌন জনন, একটা অযৌন জনন। ঠিক আছে, তো যৌন জননটা যেগুলো সাধারণত উন্নত শ্রেণীর জীব তাদের ক্ষেত্রে যৌন জনন প্রক্রিয়া বংশবিস্তার ঘটে, এবং যেগুলি অনুন্নত শ্রেণীর জীব সেগুলি কিন্তু অযৌন প্রক্রিয়া বংশবিস্তার ঘটে। এবার এই অযৌন জননের কিন্তু অনেকগুলি ভাগ রয়েছে, অযৌন জননের কিন্তু অনেকগুলি ভাগ রয়েছে। তার মধ্যে দেখো কয়েকটি ভাগ তোমাদের আমি বলছি। যেমন ধরো আছে বিভাজন, বিভাজন ভাগ একটা আছে কৌরকোদগম,
কোরকদম আছে, একটা আছে পুনরুৎপাদন, পুনরুৎপাদন পদ্ধতি আছে, রেণু উৎপাদন আছে, ঠিক আছে। এরকম কিন্তু কয়েকটি ভাগ রয়েছে, ঠিক আছে। তাহলে এখন দেখো আমাদের এখানে বলা আছে যে কোনটি পুনরুৎপাদন প্রক্রিয়া বংশবিস্তার করে। তাহলে তোমরা জাস্ট দু একটা করে উদাহরণ কিন্তু মনে রাখতে পারো। যেমন বিভাজন আবার দুটি ভাগ আছে, একটা দ্বিবিভাজন আর একটা বহু বিভাজন, ঠিক আছে। তো যখন এমিবা, যেটা প্রথম অপশন আছে সেটা এমিবার কি কোন প্রক্রিয়া দেখা যায়? এমিবার কিন্তু দ্বিবিভাজন প্রক্রিয়া বংশবিস্তার দেখা যায়, ঠিক আছে। বহু বিভাজনে দেখা যায় দেখো প্লাজমোডিয়াম কিন্তু বহু বিভাজন প্রক্রিয়া বংশবিস্তার দেখা যায়, ঠিক আছে। তারপরে এখানে দেখো অপশন রয়েছে ফার্নের ক্ষেত্রে কি দেখা যায়? ফার্নের ক্ষেত্রে রেণু উৎপাদন প্রক্রিয়া বংশবিস্তার দেখা যায়। ফার্ন, ঠিক আছে, মস, এই সমস্ত জীবেদের কিন্তু রেণু উৎপাদন প্রক্রিয়া বংশবিস্তার দেখা যায়, ঠিক আছে। আবার দেখো আরেকটা অপশন রয়েছে হাইড্রা ইস্ট, ঠিক আছে। হাইড্রা ইস্ট এদের ক্ষেত্রে কি দেখা যায়? এদের ক্ষেত্রে কিন্তু কোরকদম প্রক্রিয়া দেখা যায়। এটা হচ্ছে হাইড্রা ইস্ট, লিখে দিয়েছি তোমার মনে রাখবে, হাইড্রা ইস্ট, এটা কোরকদম। বিভাজনের ক্ষেত্রে কি বললাম? বিভাজনের ক্ষেত্রে এমিবা, ঠিক আছে, এটা হচ্ছে দ্বিবিভাজনের ক্ষেত্রে আছে। আবার বহু বিভাজনের ক্ষেত্রে আছে প্লাজমোডিয়াম, ঠিক আছে। রেণু উৎপাদনের ক্ষেত্রে কি বললাম? রেণু উৎপাদনের ক্ষেত্রে আছে মস, ফার্ন, ঠিক আছে, এগুলো আছে রেণু উৎপাদন। আর এখানে দেখো যে অপশনটি আছে আমাদের পুনরুৎপাদন প্রক্রিয়া বলেছে, পুনরুৎপাদনের ক্ষেত্রে এখানে হয়ে যাবে তাহলে কোনটা? অপশন বি, পোলিনেরিয়া, ঠিক আছে। তাহলে পোলিনেরিয়া হয়ে যাবে আমাদের পুনরুৎপাদন। এই পোলিনেরিয়া ছাড়াও কিন্তু আমাদের আরও কিছু কিছু রয়েছে যারা কিন্তু পুনরুৎপাদন প্রক্রিয়া দেখা যায়, ঠিক আছে। যেমন হাইড্রা কিন্তু দেখো আমরা কী দেখলাম? হাইড্রা কোরকদম দেখা যায়, আবার হাইড্রাতে পুনরুৎপাদন প্রক্রিয়াতে কিন্তু বংশবিস্তার দেখা যায়। এই দুটো প্রক্রিয়াতে কিন্তু দেখা যায় হাইড্রা, হয়েছে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, পোলিনেরিয়া। চলে আসছি নেক্সট এমসিকিউ। বলছে নিচের কোনটির ক্ষেত্রে ত্রিবন্ধন দেখা যায়? অপশন এ ইথেন, অপশন বি ইথেন, অপশন সি ইথাইন, অপশন বি প্রোপেন, ঠিক আছে। তাহলে এগুলির মধ্যে কোনটি আমাদের ত্রিবন্ধন দেখা যায়? তাহলে এখন দেখো এই যেগুলি অপশানে দেওয়া আছে সেগুলি সবই কিন্তু হাইড্রোকার্বন কাকে বলা হয়? হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন ও কার্বন নিয়ে গঠিত যে কোনো জৈব যৌগকে আমরা বলি হাইড্রোকার্বন। তাহলে এই যে যৌগগুলি আছে সেগুলো সবই কিন্তু হাইড্রোজেন এবং কার্বন নিয়ে গঠিত, ঠিক আছে। এই হাইড্রোকার্বনকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করি। হাইড্রোকার্বনকে আমরা কভাগে ভাগ করি? 3 ভাগে ভাগ করি। কী? একটা বলা অ্যালকিন, প্রথমে হচ্ছে অ্যালকেন, একটা আছে অ্যালকিন, আর একটা আছে অ্যালকাইন, ঠিক আছে। এগুলি কী হিসেবে ভাগ করা হয়েছে? এগুলি তাদের মধ্যে যে বন্ধন, সমযোজী যে বন্ধন, কার্বনের সাথে হাইড্রোজেনের বা কার্বনের সাথে কার্বনের যে বন্ধন, সেই বন্ধনের উপর ভাগ করে এগুলিকে আমাদের 3 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। অর্থাৎ যে হাইড্রোকার্বনে কার্বনের মধ্যে পরস্পর একযোজী বন্ধন থাকবে, এক বন্ধন, ঠিক আছে। এক বন্ধন যদি থাকে, এটা আমরা একটা দাগ দিলে এক বন্ধন, তাহলে সেটাকে আমরা কী বলবো? অ্যালকেন। যদি কার্বনের সাথে দ্বিবন্ধনে যুক্ত থাকে, মিনিমাম একটা মানে দুটি কার্বনের মধ্যে যদি দ্বিবন্ধন কার্বনে যুক্ত থাকে, তাহলে সেগুলিকে আমরা বলবো অ্যালকিন, ঠিক আছে। তাহলে এদের মধ্যে কী বন্ধন হবে? দ্বিবন্ধন। আর অ্যালকাইন কোনগুলি হবে? অ্যালকাইন হয়ে যাবে যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন ত্রিবন্ধনে যুক্ত থাকবে, 3টি বন্ধনে যুক্ত থাকবে, সেগুলিকে আমরা বলবো অ্যালকাইন। এদের ক্ষেত্রে 3টা বন্ধন হয়ে যাবে। দেখো নামকরণ করারও একটা পদ্ধতি রয়েছে, এর পরে আমি তোমাদের শেখাবো। তাহলে এখানে দেখো কেন আছে, তার মানে শেষে এন থাকবে। এটা দেখো অ্যালকিন আছে, তার মানে শেষে ইন থাকবে, হয়েছে। আর এটা দেখো অ্যালকাইন আছে, তার মানে শেষে আইন থাকবে। তাহলে নামগুলো শুনে আমরা বুঝতে পারছি যার ক্ষেত্রে আইন শেষে উচ্চারণ আসবে সেগুলি কিন্তু ত্রিবন্ধন দেখা যাবে, হয়েছে। এবার এদের একটা সাধারণ সংকেত রয়েছে, দেখো যেগুলো আমাদের অ্যালকেন সেগুলোর ক্ষেত্রে সাধারণ সংকেত হয় CnH2n+2, হয়েছে। মানে কার্বনের সংখ্যা যদি 1 নাও, তাহলে হাইড্রোজেনের সংখ্যা হয়ে যাবে 2 × 2 + 2, অর্থাৎ 4টা হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা যতগুলি কার্বন সংখ্যক বলা থাকবে সেই হিসেবে আমরা হাইড্রোজেনের সংখ্যাকে বার করতে পারবো। এগুলি অ্যালকেনের ক্ষেত্রে কী হয়? অ্যালকিনের ক্ষেত্রে হয়ে যায় CnH2n, অর্থাৎ যতগুলি কার্বন পরমাণু নেবে তার দ্বিগুণ সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকবে, হয়েছে। আর অ্যালকাইনের ক্ষেত্রে সংকেত হয়ে যায় CnH2n-2, অর্থাৎ কার্বনের সংখ্যা যা নেবে হাইড্রোজেনের সংখ্যা তার দ্বিগুণের থেকে 2 কম নিতে হবে। এইভাবে আমরা এই অ্যালকিন, অ্যালকাইন এবং অ্যালকেনকে তাদের রাসায়নিক সংকেত আমরা বের করতে পারি। তাহলে এখন দেখো আমাদের এখানে প্রশ্নে বলা আছে যে নিচের কোনটি ত্রিবন্ধন দেখা যায়? তাহলে ত্রিবন্ধন কাদের দেখা যাবে? যেগুলি অ্যালকাইন। তাহলে এগুলি দেখো নামগুলি শুনে দেখো বুঝতে পারি যাবে, ইথেন, ইথিন, ইথাইন, প্রোপেন। তাহলে কোনগুলিতে আইন আছে? এগুলোর মধ্যে কোনটিতে আইন আছে? দেখো ইথাইন, দেখো শেষে আইন আছে। ইথাইনটা যদি লেখো তাহলে দেখো ইথ প্লাস আইন,
তবে তো ইথাইন হয়েছে। তাহলে আইন থাকলে আমরা কী বললাম, আইন থাকলে সেটা ত্রিবন্ধন দেখা যাবে। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। অপশন সি ইথাইন। ইথাইন হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, ইথাইন হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে ত্রিবন্ধন দেখা যায়। এই সংকেত যদি তুমি রাখো তাহলে কী হয়ে যাবে, ইথাইনের ক্ষেত্রে দেখো দুটি কার্বন থাকে। তাহলে দুটি কার্বন থাকলে হাইড্রোজেন কটা থাকবে, হাইড্রোজেন থাকবে দেখো 2 দুগুণে 4 - 2 মানে 2টি থাকবে। কারণ এর সংকেত হয়ে যায় C2H2 হয়েছে। এটা যদি তুমি এইভাবে লেখো সি ট্রিপল বন্ড সি, এদিকে একটা হাইড্রোজেন থাকবে, এদিকে একটা হাইড্রোজেন থাকবে। এটা হচ্ছে ইথেনের সংকেত হয়েছে। এটা ইথাইনের সংকেত। এবং ইথাইনের আরেক নাম হচ্ছে অ্যাসিটিলিন। এটাকে আমরা অ্যাসিটিলিনও বলতে পারি। কি বলতে পারি, অ্যাসিটিলিন বা ইথাইন। ঠিক আছে, এর ব্যবহার যদি তুমি বলো কি করবে, আমাদের যে অক্সি অ্যাসিটিলিন শিখা, যে ঝালাইয়ের কাজে যেগুলো ব্যবহার করা হয় অক্সি অ্যাসিটিলিন শিখা, সেখানে কিন্তু আমরা অ্যাসিটিলিন বা ইথাইন গ্যাস ব্যবহার করি। ঠিক আছে, চলে আসছি নেক্সট এমসিকিউ। একটি লেন্সের ফোকাস দূরত্ব 25 সেমি হলে ওই লেন্সের ক্ষমতা কত? অপশান এ +3D, ডি মানে এখানে ডাইপোটার। ঠিক আছে, দেখো অপশান বি 4D, অপশান সি -3D, অপশান ডি -4D। ঠিক আছে, এগুলো বলেছে একটি উত্তর লেন্সের ফোকাস দূরত্ব দেওয়া আছে 25 সেমি। ফোকাস দূরত্ব আমার এফ দিয়ে লিখি, এটা দেওয়া আছে কত, 25 সেমি। তাহলে এখন প্রশ্নে বলেছে যে আমাদের ক্ষমতা পি, পাওয়ার কত। ঠিক আছে, ক্ষমতার সাথে পাওয়ারের দেখো একটা সম্পর্ক আছে। কি তোমরা সকলে জানো যে এফ বা পি সমান হয়ে যায় 1/f। এটা কী করে আসছে, এই পি সমান 1/f কী করে আসছে? দেখো ফোকাস কাকে বলা হয়, মনে করো একটা উত্তর লেন্স আছে, এটা ধরো আমাদের একটা উত্তর লেন্স। ঠিক আছে, উত্তর লেন্সের এই যে এটা আমাদের প্রধান অক্ষ, এটা আমাদের কেন্দ্র, আলোক কেন্দ্র হয়েছে। এবার এই প্রধান অক্ষের সমান্তরালে যদি আলো এসে পড়ে তাহলে কী হবে বলো তো, এগুলো কিন্তু প্রতিসৃত হয়ে এই প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে। তাহলে সাপোজ এরা প্রতিসৃত হয়ে ধর এখানে মিলিত হলো, তাহলে এই বিন্দুটা আমরা কী বলবো, এটা বলবো আমরা ফোকাস, এফ দিয়ে লিখছি। এবং এই যে আলোক কেন্দ্র, এই কেন্দ্র থেকে যে ফোকাসের দূরত্ব, এটাকে আমরা বলি ফোকাস দূরত্ব, এফ হয়েছে। তাহলে এখন এটার ক্ষেত্রে আমাদের কী হয়ে গেলো, এটার ক্ষেত্রে আমরা ফোকাস দূরত্ব হয়ে গেলো এটা হয়েছে। এবার ক্ষমতা বলতে আমরা কী বুঝি, এই যে উত্তর লেন্স কী বলে, অভিসারী লেন্স। ঠিক আছে, অর্থাৎ যে লেন্সের অভিসারী হওয়ার ক্ষমতা যত বেশি তার ক্ষমতা তত বেশি হয়েছে। তাহলে এই লেন্সের অভিসারী হওয়ার ক্ষমতা যদি বেশি হতো তাহলে এর ফোকাস দূরত্ব বেশি হতো। তাহলে মনে করো আমি অন্য একটা লেন্স নিয়েছি যার ক্ষমতা বেশি, তাহলে এর ক্ষমতা বেশি তুমি কী করে বুঝবে যে এর ক্ষমতা বেশি? তার মানে এই রশ্মিটা, মানে এই যে লেন্সটা, এই লেন্সটা নিশ্চয়ই আলোক রশ্মি আরও বেশি অভিসারী করবে। ঠিক আছে, তাহলে ধরো একইভাবে আবার সমতা আলোক রশ্মি এসেছে, তাহলে এটা কী বললাম, এই লেন্সের ক্ষমতা বেশি, যেহেতু এর ক্ষমতা বেশি তার মানে নিশ্চয়ই আলোক রশ্মিগুলোকে বেশি অভিসারী করবে, অর্থাৎ এর আরও কাছাকাছি এসে মিলিত হবে। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের ফোকাস। এটা ধরো আমরা F1 দিচ্ছি, এটা F2 দিচ্ছি হয়েছে। তাহলে এখানে দেখো তো, বলো তো যে আমাদের যেহেতু এখানে আমাদের লেন্সের ক্ষমতা বেশি, তাহলে আমাদের ফোকাসটা কী হয়েছে, ফোকাসটা কমে গেছে। এখানে আমাদের ক্ষমতা কম ছিল, তাই এর ফোকাসটা কিন্তু বেশি হয়েছে। ঠিক আছে, তাহলে সেই জন্য আমরা কী পাই, যে ফোকাসের সাথে পাওয়ার অর্থাৎ ক্ষমতার কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, ওই জন্য আমরা বলতে পারি যে পি সমান হচ্ছে 1/f। পি এর সাথে এফের এটা কিন্তু রিলেশন বা সম্পর্ক হয়েছে। এখন দেখো তাহলে আমাদের এখানে এফটা কত দেওয়া আছে, 25 সেমি দেওয়া আছে। আরেকটা ঘটনা তোমরা লক্ষ্য করবে যে আমাদের লেন্সের যে পাওয়ার বা ক্ষমতা, সেটা কিন্তু প্লাস মাইনাসের ব্যাপার আছে। তো সেটা তুমি কীভাবে চিনবে যে প্লাস হবে না মাইনাস হবে? উত্তর লেন্সের ফোকাস এবং পাওয়ার অর্থাৎ ক্ষমতা দুটোই কিন্তু প্লাস ধরতে হয়। ঠিক আছে, এবং অবতল লেন্সের ক্ষেত্রে ক্ষমতা এবং পাওয়ার দুটোকে আমাদের মাইনাস ধরতে হয়। কীভাবে ধরবে, কেন ধরবে এইভাবে? দেখো এটা নিয়ম আছে। নিয়ম কি, যে আমাদের এই যে আলোক কেন্দ্র বরাবর এই যে দাগটা, এই দাগটা আমাদের এদিকে একটা পার্টে ভাগ করেছে এবং এদিকে একটা পার্টে ভাগ করেছে। যদি এই সরেখা অর্থাৎ আলোক কেন্দ্র বরাবর যে আমরা দাগ পেয়েছি, যে সরেখা পেয়েছি, সেই দাগের ডান দিকটা হয়ে যাবে প্লাস মান আর বাঁ দিকটা হয়ে যাবে মাইনাস মান। বাঁ দিকটা কী হয়ে যাবে, মাইনাস মান। তাহলে আমাদের দেখো উত্তর লেন্সের ক্ষেত্রে ফোকাসটা কোন দিকে পেয়েছি, এইদিকে পেয়েছি। তাহলে এই দাগের এই দিকটা কী বলো, এই দিকটাই প্লাস আর এই দিকটা হয়ে যাচ্ছে মাইনাস। ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের ফোকাসটা উত্তর লেন্সের এই আলোক কেন্দ্রে ডান দিকে আছে, তাই আমাদের উত্তর লেন্সের ক্ষেত্রে ফোকাসটাকে কী ধরবো, প্লাস ধরবো। ঠিক আছে, তাহলে উত্তর লেন্সের ক্ষেত্রে ফোকাস যেহেতু প্লাস, তাহলে পাওয়ারটা আমাদের কী হয়ে যাবে, প্লাসই হয়ে যাবে। ঠিক আছে, উত্তর লেন্সের ক্ষেত্রে ফোকাস যেহেতু প্লাস, তাই পাওয়ারও কিন্তু প্লাস হবে। আর অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাসও মাইনাস, পাওয়ারও মাইনাস। ঠিক আছে, এখানে প্লাস মাইনাস দুটোই আসতে হবে। তাহলে আমাদের যেহেতু উত্তর লেন্স, তাই এখানে পাওয়ারটা কী হয়ে যাবে, প্লাস হবে। তাহলে কত হবে দেখো, আর এই যে আমাদের ডিটা দেওয়া আছে, ডিটা কি, ডিটা হচ্ছে ক্ষমতার একক, এবং এই ডিটা ক্ষমতার এসআই একক, ক্ষমতার এসআই একক। ঠিক আছে, তাহলে এখানে দেখো প্রশ্নে কী বলা আছে, এখানে বলা আছে ফোকাসটা 25 সেন্টিমিটার, কিন্তু আমাদের এখানে অপশানে কী দেওয়া আছে, অপশানে কিন্তু ডিএ দেওয়া আছে অর্থাৎ এসআই দেওয়া আছে। তাহলে যেহেতু আমাদের এখানে সিজিএসে দেওয়া আছে, আমাদের এখানে ফোকাসটা কিসে দেওয়া আছে, সিজিএসে দেওয়া আছে, তাহলে সিজিএসটিকে এসআই আনতে হবে। তাহলে প্রথমে দেখো এফটাকে আমরা কী করছি,
25 সেমিটাকে আমরা কিসে করব, মিটারে নিয়ে চলে যাব। 25 সেমি মানে কত মিটার, 25 সেমি হয়ে যাচ্ছে 25/100 মিটার। সেন্টিমিটার থেকে মিটারে আনতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 25/100 মিটার হয়ে গেল। এবার দেখো আমাদের পিটা তাহলে কত হয়ে যাবে, পি সমান 1/f হয়েছে, তাহলে কত হয়ে যাবে 1/25/100। তো এটা ভাগ আছে, ভাগটাই গুণ করলে কী হয়, উল্টে যায়, তাহলে এত ডাইপুটার, তার মানে হয়ে যাবে 100/25, অর্থাৎ 4×25 100 প্লাস 4 ডাইপুটার। ঠিক আছে, এই প্রশ্নটি যদি আমাদের উত্তর লেন্সের পরিবর্তে অবতল লেন্স বলতো তাহলে কী হয়ে যেত, তাহলে কিন্তু অ্যান্সারে কী আসতো, কিন্তু এটা হয়ে যেত -4D, অর্থাৎ 4 ডাইপুটার। অবতল লেন্সে যদি বলতো তাহলে এটা হয়ে যেত কত, -4D। ঠিক আছে, কেন, কারণ অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাসটা হয়ে যায়, মানে পাওয়ারটা হয়ে যায় মাইনাস হয়েছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি +4D। ঠিক আছে, +4D। চলে আসছি নেক্সট প্রশ্নে। ভিটামিন B12 কোন ধাতু পাওয়া যায়? অপশন এ Zn জিঙ্ক, অপশন বি Mg ম্যাগনেসিয়াম, অপশন সি Cu কপার এবং অপশন ডি CO কোবাল্ট। এই চারটির মধ্যে B12 কোন ভিটামিন পাওয়া যায়? তাহলে দেখো B12 কি, B12 একটা ভিটামিন। আমরা দেখো জেনেছি যে ভিটামিন হচ্ছে দু প্রকারের, একটা জলে দ্রবণীয় ভিটামিন, একটা হচ্ছে তেলের দ্রবণীয় বা ফ্যাটের দ্রবণীয় ভিটামিন। তো এই বি দেখো, বি হচ্ছে বি কমপ্লেক্সের ভাগ। বি কমপ্লেক্স সাধারণত 8টি ভিটামিন কি দিয়ে তৈরি। বি কমপ্লেক্স কী হয়েছে, 8টি ভিটামিন দিয়ে তৈরি। সেগুলি কী কী, 8টি ভিটামিন হচ্ছে দেখো B1, B2, B3, B5, B6, B7, B9 এবং B12। ঠিক আছে, এই 8টি ভিটামিনের সমন্বয়ে আমাদের বি কমপ্লেক্স ভিটামিন তৈরি হয়েছে। ঠিক আছে, তো আমাদের এখানে প্রশ্নে আছে দেখো যে বি কমপ্লেক্স B12 মধ্যে কোন ধাতু পাওয়া যায়। তো এটা মনে রাখবে তোমরা যে B12 মধ্যে কোবাল্ট ধাতু পাওয়া যায়, কোবাল্ট CO। ঠিক আছে, এবং কোবাল্ট ধাতু থাকার জন্য এর যে রাসায়নিক নাম, এর রাসায়নিক নাম হয়ে যায় সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিন। ঠিক আছে, তো আমাদের শরীরে দেখবে অন্ত্রে ইকোলাই বা এস্টেরিচিয়া কোলাই বলে একটি ব্যাকটেরিয়া থেকে, যেটি কী করে, যেটি কিন্তু আমাদের B12 কিন্তু তৈরিতে সাহায্য করে। কী বললাম, আবার মন দিয়ে শুনে ব্যাপারটা, যে আমাদের অন্ত্রে এস্টেরিচিয়া কোলাই বলে একটি ব্যাকটেরিয়া থেকে, যেটি কিন্তু B12 সংশ্লেষ করে, যেটা আমাদের হিমোগ্লোবিনে অক্সিজেন পরিমাণ ক্ষমতা বৃদ্ধি করে। ঠিক আছে, তাছাড়া এই যে আমাদের B12 ভিটামিনের অভাবে অ্যানিমিয়া বা যেটা আমরা রক্তকল্পতা বলি, সেই রোগ হয়। B12 একটা অ্যান্টিবায়োটিক ভিটামিন, এবং এটা কী করে, এটা ডিএনএ সংশ্লেষে সাহায্য করে, আমাদের ডিএনএ সংশ্লেষে ভিটামিন B12 সাহায্য করে। বুঝা গেছে, তাহলে এই কয়েকটি বিষয় তোমার কিন্তু এখান থেকে মনে রাখবে। চলে আসছি নেক্সট প্রশ্নে। যদি তুমি একটি গ্লাসে বরফ রেখে তাকে কানায় কানায় জলে ভর্তি করো এবং বরফ গলতে শুরু হলে নিচের কোন অবস্থা হবে? অপশান এ আছে দেখো, সব বরফ জলের তলায় থিতিয়ে পড়বে, জল উপচে পড়ে যাবে, জলস্থল আগের মতোই থাকবে এবং জলের স্তর নিচে নামবে। এগুলোর মধ্যে কোনটি সঠিক হবে? এটা কিন্তু তোমাদের RRB গ্রুপ ডি 2018 কিন্তু পড়েছিল। ঠিক আছে, কী বলেছে দেখো, মন দিয়ে শুনবে। এটা কিন্তু অনেকের কনফিউজ হতে পারে। তোমাদের দেখো মনে হতে পারে যে যেহেতু আমরা কি জানি যে জলের ঘনত্ব বরফের তুলনায় বেশি। ঠিক আছে, বরফের ঘনত্ব কম হওয়ার জন্য কী হয়, বরফ গলে যখন জল হয় তখন আয়তনটা কমে যায়। তাহলে কি বলা আছে যে একটা পাত্রে বরফ আছে, বরফটা কী করা হয়েছে, জলে ভর্তি করা হয়েছে। তাহলে বরফটা গললে আমরা কি জানি যে আয়তনটা কমে যায়। ঠিক আছে, তাহলে আমাদের দেখো আপাত দৃষ্টিতে কী মনে হচ্ছে যে যদি বরফটা গলে জল হয়ে যায় তাহলে কি হবে, আয়তনটা কমে যাবে, অর্থাৎ জলের লেভেলটা কিন্তু নিচে নেমে আসবে। অর্থাৎ তোমাদের দেখো সবারই চোখে বলছে যে অপশান ডি হবে, অর্থাৎ জলের স্তর নিচে নামবে, কিন্তু এটা হবে না। ঠিক আছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে জলস্তর আগের মতোই থাকবে। এটা কি করে আসছে দেখো, মন দিয়ে জিনিসটা বুঝো। যে ধরো এটা একটা পাত্র আছে, পাত্রের মধ্যে কী আছে, বরফ আছে, হয়েছে। তো বরফটা আমরা কী করলাম, জল পূর্ণ করে দিলাম। কী করলাম, জলটা কিন্তু কানায় কানায় পূর্ণ করেছি। যখনই জলটা আমরা কানায় কানায় পূর্ণ করবো, তখন এই যে বরফটা কিন্তু জলের উপরে ভেসে আসবে। এটা জলে পূর্ণ করেছি কানায় কানায়, পুরোটাই জল আছে, জলে ভর্তি করে দিয়েছি। তাহলে বরফটা দেখো আমাদের কিন্তু উপরে একটু ভেসে আসবে। কেন ভেসে আসবে, কারণ এটা আমরা দেখেছি যে যেহেতু জলের থেকে বরফের ঘনত্ব কম, তাহলে বরফের ঘনত্ব কম হওয়ার জন্য কিন্তু বরফটা জলের পর ভাসবে। তাহলে এই যে অংশটা, তাহলে এইটুকু অংশটা যদি গলতো তাহলে কিন্তু আয়তনটা কমে যেত। তাহলে এই যে উপরের অংশটা আছে, উপরের অংশটা তো গলবে। তাহলে উপরের অংশটা গলার জন্য কিন্তু এই আয়তন এইটার জন্য যেটা হ্রাস পাবে, এটা কিন্তু তার পূরণ করে দেবে। অর্থাৎ জলতল আগের মতোই থাকবে, কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, যদি এর প্রশ্নটা এইভাবে বলতো যে একটা পুরোপুরি বরফে পূর্ণ আছে,
পুরোটাই বরফে পূর্ণ আছে, একটা পাত্র পুরোটাই বরফে পূর্ণ আছে। এবারে যদি বলা হয় যে বরফটা গলে যদি জল হয়ে যায় তাহলে তার লেভেলটা কী হবে? কী বললাম আবার বলছি, প্রশ্ন মনে শুনবে, যে একটি পাত্রে কানায় কানায় বরফে পূর্ণ আছে, ঠিক আছে, তাহলে সেই বরফটি যদি জলে পরিণত হয় তাহলে তার পরিবর্তন কী হবে? তাহলে সেক্ষেত্রে দেখো, যেহেতু বরফ গলে জল হলে আয়তন কমে যায়, তাই তার লেভেলটা কিন্তু কমে যাবে। অর্থাৎ আগের থেকে আয়তনটা কমে যাওয়ার জন্য আগের লেভেল থেকে কিছুটা কমে যাবে, অর্থাৎ জলতল নিচে নেমে আসবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু কী হবে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ জলতল আগের মতোই থাকবে, কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে। মহাকাশে রকেট কোন নীতি অনুযায়ী কাজ করে? এটা কিন্তু তোমাদের 2018 গ্রুপ ডিতে পড়েছিল। অপশান এ শক্তি সংরক্ষণ, অপশান বি ভর সংরক্ষণ, অপশান সি দ্রুতি সংরক্ষণ, অপশান ডি ভরবেগের সংরক্ষণ। তাহলে আমাদের যে রকেটের কার্যনীতি এটা কোন অনুযায়ী কাজ করে? ঠিক আছে, তাহলে এগুলোর মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভরবেগের সংরক্ষণ। তাহলে আমাদের যে রকেটের কার্যনীতি তোমরা মনে রাখবে যে ভরবেগের সংরক্ষণ, ভরবেগের সংরক্ষণ, এবং তার সাথে মনে রাখবে নিউটনের তৃতীয় গতিসূত্র। যদি বলে কোন গতিসূত্র অনুযায়ী কাজ করে, তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী, এই সূত্র অনুযায়ী কাজ করে। ভরবেগের সংরক্ষণ এবং নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী আমাদের রকেটের কার্যনীতি কাজ করে। ঠিক আছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, ভরবেগের সংরক্ষণ। ঠিক আছে, চলে আসছি নেক্সট প্রশ্ন। একটি অনিষিক্ত মানব ডিম্বাণুতে থাকে কতগুলি ক্রোমোজোম থাকে? ঠিক আছে, অপশান দেওয়া আছে, দেখো XY ক্রোমোজোম, অপশান বি একটি Y ক্রোমোজোম, অপশান সি একটি X ক্রোমোজোম, অপশান ডি কোনোটা নয়। এটাও কিন্তু তোমাদের গ্রুপ ডি 2018-তে পড়েছিল। ঠিক আছে, তাহলে কী বলা আছে দেখো, একটি অনিষিক্ত মানব ডিম্বাণু শুক্রাণু। তাহলে দেখো আমরা কি জানি যে একটা পুরুষ, ঠিক আছে, পুরুষের ক্ষেত্রে ক্রোমোজোম কত হয়? আমরা সবাই জানি যে পুরুষ হোক বা মহিলা হোক তার ক্ষেত্রে মোট ক্রোমোজোম থাকে 46টি, অর্থাৎ 23 জোড়া। ঠিক আছে, 23 জোড়ার মধ্যে কী থাকে? 23 জোড়ার মধ্যে থাকে 22 জোড়া অটোজোম এবং 1 জোড়া থাকে সেক্স ক্রোমোজোম। হয়েছে, তাহলে পুরুষের ক্ষেত্রে আমাদের থাকে দেখো 44A প্লাস XY। 44, এটা কি 44টা অটোজোম এবং একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম, 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম XY, একটা X থাকে একটা Y থাকে। আর মহিলার ক্ষেত্রে কি থাকে? মহিলার ক্ষেত্রে থাকে 44A, অর্থাৎ 44টা অটোজোম মহিলাদের ক্ষেত্রে থাকে এবং তার সাথে থাকে XX, অর্থাৎ দুটি যে ডিম্বাণু সেগুলো কিন্তু থাকে। হয়েছে, এবার এগুলি যখন অনিষিক্ত অবস্থায় থাকে তাহলে এগুলি কী করে? এগুলি দুটি শুক্রাণু, পুরুষের ক্ষেত্রে দুটি শুক্রাণু গঠন করে এবং মহিলাদের ক্ষেত্রে কী করে? দুটি ডিম্বাণু গঠন করে। ঠিক আছে, তাহলে শুক্রাণুর ক্ষেত্রে কী হয়ে যায় দেখো, শুক্রাণুগুলোর ক্ষেত্রে যখন অনিষিক্ত অবস্থায় থাকে তখন থাকে 22A প্লাস X একটা হয়, আর একটা হয়ে যায় 22A প্লাস Y। ঠিক আছে, তাহলে একটা থেকে 22A প্লাস X, একটা থেকে 22A প্লাস Y। এটা কাদের ক্ষেত্রে? এটা হচ্ছে শুক্রাণুর ক্ষেত্রে। যখন অনিষিক্ত অবস্থায় থাকে তখন যদি বলে শুক্রাণু ক্রোমোজোম কত হয়ে যাবে, তখন হয়ে যাবে 22A প্লাস X একটা, এবং একটা হয়ে যাবে 22A প্লাস Y। আর মহিলাদের ক্ষেত্রে কী হয়? মহিলাদের ক্ষেত্রে হয়ে যায় দেখো 22A প্লাস X, আর এটাও কিন্তু হয়ে যাবে 22A প্লাস X। তাহলে দেখো দুটোই ডিম্বাণু কিন্তু সেম, কারণ কি এর XX আছে। ঠিক আছে, তাহলে আমাদের বলেছি যে অনিষিক্ত অবস্থায় একটা ডিম্বাণুতে কতগুলি ক্রোমোজোম থাকে? তাহলে আমাদের অনিষিক্ত অবস্থায় থাকে 22A প্লাস X। হয়েছে, তাহলে তার মানে 22টা থেকে অটোজোম আর একটা থেকে সেক্স ক্রোমোজোম X। তাহলে আমাদের এখানের ক্ষেত্রে হয়ে যাবে কোনটা? এখানের ক্ষেত্রে অনিষিক্ত শুধুমাত্র X ক্রোমোজোম থাকবে, একটাই X ক্রোমোজোম থাকবে। হয়েছে, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, একটা X ক্রোমোজোম। হয়েছে, চলে আসছি নেক্সট প্রশ্নে। X একটি অক্সাইড গঠন করে H2O3 আকারে। মৌল X খুব সম্ভবত পর্যায় সারণীতে ড্যাশের সাথে একই শ্রেণীতে থাকবে। ঠিক আছে, তাহলে X একটা মৌল যেটা H2O3 গঠন করেছে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে Xটা পর্যায় সারণীতে কোন সারণীতে থাকবে? ড্যাশের সাথে একই শ্রেণীতে থাকবে, কোন শ্রেণীতে থাকবে? তাহলে নিচের গেলে দেখো অপশান আছে, অপশান এ অ্যালুমিনিয়াম, অপশান বি সোডিয়াম, অপশান সি ম্যাগনেসিয়াম, অপশান ডি সিলিকন। ঠিক আছে, তাহলে এটি কীভাবে করবে? দেখো আমাদের কী বলা আছে যে Xটা কীভাবে যৌগ তৈরি করেছে? H2O3, তাই তো, H2O3। তাহলে এই যে যৌগটা, এটা থেকে আমরা কী বলতে পারি? এক্সের বিষয়ে আমরা কী জানতে পারি? এখান থেকে আমরা এক্সের বিষয়ে জানতে পারি যে এক্সের যোজ্যতা কত। একটা যৌগ যখন গঠন করে কোনো একটা মৌলের সাথে, বা দুটি মৌল পরস্পর গঠিত হয়ে যখন যৌগ গঠন করে তখন তাদের আমরা কিন্তু যোজ্যতা জানতে পারি। কীভাবে জানতে পারি? দেখো যৌগ কীভাবে গঠন হয়, মনে করো A একটা মৌল আর B একটা মৌল। সাপোজ এর যোজ্যতা হচ্ছে A আর B এর যোজ্যতা হচ্ছে B। ঠিক আছে, বুঝতে পারছি কী বলতে চাইছি? যে আমাদের A একটা মৌল, B একটা মৌল, এর যোজ্যতা হচ্ছে A, B এর যোজ্যতা হচ্ছে B। তাহলে এই যে যৌগটা তৈরি করবে তার সংকেত কত হবে? তার সংকেত নির্ণয় করার নিয়ম হচ্ছে যে A
এর যোজ্যতা এর নিচে চলে আসবে, অর্থাৎ এ বি, এখানে বি হয়ে যাবে, হয়েছে। আর এই বি এর যোজ্যতা এখানে চলে যাবে, অর্থাৎ বি এ হয়ে যাবে। যোজ্যতা কিন্তু চেঞ্জ হয়ে যায়, এইভাবে কিন্তু আমরা যৌগ গঠন করি। তাহলে সিমিলারভাবে যদি এখানে যৌগটা তৈরি করে X2O3, অর্থাৎ এক্সের যোজ্যতা হয়ে যাবে 3 আর ও এর যোজ্যতা হয়ে যাবে 2, হয়েছে। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এক্সের যোজ্যতা কত, এক্সের যোজ্যতা হচ্ছে 3। নিশ্চয়ই কার কোনো আপত্তি নেই, এক্সের যোজ্যতা হচ্ছে 3। তাহলে এটা থেকে শুধু আমরা এইটুকুই বলতে পারি যে এক্সের যোজ্যতা হচ্ছে 3। এবারে কোনো একটা পর্যায় সারণীতে আমরা কি জানি যে যেটা আধুনিক পর্যায় সারণী, সেখানে মোট 18টি আমাদের শ্রেণী আছে এবং 7টি পর্যায় আছে, হয়েছে। এখন দেখো যে কোনো পর্যায় সারণীতে যোজ্যতা আমরা কীভাবে বার করতে পারি। যোজ্যতা বের করার নিয়ম হচ্ছে যে পর্যায় সারণী মানে যে যৌগটা বা যে মৌলটা আমরা যোজ্যতা বার করব, সেই মৌলের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যাটা হয়ে যাবে তার যোজ্যতা, ঠিক আছে। কখন? যদি 4-এর থেকে কম হয়, 4 বা 4-এর থেকে কম হলে বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে তার যোজ্যতা। আর যদি 4-এর থেকে বেশি হয় তাহলে 8 মাইনাস সেই সংখ্যাটা হয়ে যাবে তার যোজ্যতা, হয়ে গেছে। তাহলে এখন দেখো ভালো করে জিনিসটি বুঝো কী বলতে চাইলাম। তাহলে এক্সের যোজ্যতা কত? এক্সের যোজ্যতা 3। তার মানে দেখো এক্স যে মৌলটা, এক্স মৌলের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কত হবে? বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা, এক্স মৌলের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কত হবে বলো? যোজ্যতা কীভাবে বার করতে বললাম যে বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে তার যোজ্যতা, ঠিক আছে। কখন হবে? যদি 4-এর থেকে কম হয়। আবার এমনও হতে পারে যদি 4-এর থেকে বেশি হয়ে যায় তখন 8 থেকে বিয়োগ করতে হবে। তাহলে আমাদের দেখো এখানে যোজ্যতা কত পেয়েছি? 3 পেয়েছি। তার মানে আমাদের হতে পারে যে এক্স মৌলের বাইরের কক্ষে 3টে ইলেকট্রন আছে, এটা হতে পারে। আবার এমনও হতে পারে যে 5টি আছে। কেন 5টি আছে? কারণ 8 থেকে দেখো 5 বিয়োগ করলে আমরা 3ই পাবো, মানে আমাদের হয় 8 থেকে 5 বিয়োগ করলে 3 আসছে, অথবা বাইরে 3টে থাকতে পারে। তার মানে আমাদের এক্স যে মৌলটা তার বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কত পারে? হয় 3 হতে পারে বা 5 হতে পারে। এটা কার কোনো আপত্তি নেই যে আমাদের এক্স মৌলে যে বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা সেটা কত কত হতে পারে? 3 অথবা 5, হয়েছে। 5 কেন বলতে পারলাম? কারণ আমাদের যোজ্যতা বার করার নিয়মই হচ্ছে যে যদি 4-এর থেকে কম হয় তাহলে ওইটাই হয়ে যাবে ওর যোজ্যতা, কিন্তু যদি 4-এর থেকে বেশি থাকে তাহলে 8 থেকে বিয়োগ করতে হয়। তাহলে আমাদের 5টা থাকলে সেই যোজ্যতা কিন্তু 3ই আসবে, 8 থেকে 5 বিয়োগ করলে 3ই হয়, ঠিক আছে। তাহলে এটা আমরা ফার্স্ট পেয়ে গেলাম। এবার দেখো একই শ্রেণীতে অবস্থিত শর্ত কী? একই শ্রেণীতে অবস্থিত হবে যদি তাদের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা সেম হয় তাহলে তারা কিন্তু একই শ্রেণীতে অবস্থান করবে, হয়েছে। আর যদি তাদের কক্ষপথের সংখ্যা একই হয় তাহলে তারা একই পর্যায়ে অবস্থান করবে। এটি হচ্ছে পর্যায় সারণীর নিয়ম। কী বললাম বুঝতে পারলে? আবার বলছি দেখো যে যদি বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা একই হয় তাহলে কী হবে? একই শ্রেণীতে অবস্থিত হবে। আর যদি যদি তোমার কক্ষপথের সংখ্যা একই হয় তাহলে একই পর্যায়ে অবস্থান করবে, হয়েছে। তাহলে আমাদের এর বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 3 আছে বা 5 আছে। তাহলে আমরা দেখব যে আমাদের যেগুলি দেওয়া আছে তাদের মধ্যে কার বাইরের কক্ষে 3টি বা 5টি ইলেকট্রন থাকছে। তাহলে আমাদের এখানে অপশানগুলি দেখে চেক করতে হবে। অ্যালুমিনিয়াম আছে, তাহলে এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। এক থেকে মোটামুটি 20 পর্যন্ত তোমরা মনে রাখবে যে 1 থেকে 20 পর্যন্ত পরপর মৌলগুলির কী মনে রাখবে? পরপর যে পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক কিন্তু মনে রাখবে। তাহলে অ্যালুমিনিয়ামের কত হয়? অ্যালুমিনিয়ামের 13 হয়, এটা মনে রাখতে হবে। তাহলে 13 থাকলে দেখো প্রথমে হচ্ছে 2, 8, 2 8 10 হয়ে গেলো, বাইরের কক্ষে থাকছে 3টা, হয়েছে। তারপর আছে দেখো অপশান আরেকটা কী আছে? সোডিয়াম। সোডিয়ামের কত হয়? 11। তাহলে 11 হলে কী হবে? দেখো 2, 8, 2 8 10, তাহলে একটা থাকবে। তারপর আছে দেখো ম্যাগনেসিয়াম, এমজির হয় 12, এর ক্ষেত্রে হয়ে যাবে 2, 8, 8 2 10, 2 12। আরেকটা আছে দেখো সিলিকনের কথা হয় 14, এটা দেখো 2, 8, 8 2 10, 14, হয়েছে। তাহলে এখন দেখো আমরা কী বললাম যে এক্সের বাইরের কক্ষে কটি ইলেকট্রন আছে? 3টি অথবা 5টি। তাহলে যার বাইরের কক্ষে 3টি অথবা 5টি থাকবে, 3টা থাকতে পারে 5টা থাকতে পারে, আমরা কিন্তু শিওর নয় যে এর বাইরের কক্ষে 3টেই আছে, ঠিক আছে, 5টাও হতে পারে। তাহলে এগুলোর মধ্যে আমাদের দেখো বলেছে সম্ভাবনা কার বেশি, যে এক্স মৌলের সম্ভবত পরের সাথে কার সাথে একই শ্রেণীতে থাকবে। তাহলে দেখো এইগুলোর মধ্যে 5 কারো এসেছে, আসেনি, 3 কেবলমাত্র এড়িয়ে এসেছে, অ্যালুমিনিয়াম। তাহলে আমাদের অ্যালুমিনিয়ামের সাথে সম্পর্কিত, অর্থাৎ অ্যালুমিনিয়াম যে শ্রেণীতে আছে এক্স মৌলটা সেই শ্রেণীতে আছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের এর যোজ্যতা মানে এর বাইরের কক্ষে কটা আছে? 3টে আছে, কারণ এদের মধ্যে 3 কেবলমাত্র অ্যালুমিনিয়ামেরই আছে, ঠিক আছে। তাহলে আমাদের এক্স মৌলটার যেহেতু বাইরের কক্ষে 3টে ইলেকট্রন আছে, অ্যালুমিনিয়ামেরও বাইরের কক্ষে 3টা আছে, তাই এরা কী হবে? এরা একই শ্রেণীতে অবস্থিত হবে, ঠিক আছে। অ্যালুমিনিয়াম এবং এক্স এরা কিন্তু একই শ্রেণীতে অবস্থিত হবে, হয়েছে। এবং সেটা নির্ণয় করার পদ্ধতি আছে। যদি বাইরের কক্ষে 3টে থাকে তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে 10 + 3 অর্থাৎ 13 নম্বর শ্রেণীতে থাকবে আমাদের অ্যালুমিনিয়াম এবং এক্স, দুটোই কিন্তু 13 নম্বর শ্রেণীতে আছে, হয়েছে। ওটা পরে তোমাদের আলোচনা করেই দেবো যে আমাদের কীভাবে কত নম্বর শ্রেণীতে থাকবে, কত নম্বর পর্যায়ে অবস্থান করবে, সেগুলো কিন্তু পরে আলোচনা করব। জাস্ট এখানে তোমরা মনে রাখবে যে এই যে মৌলটা, এই মৌলটা কিন্তু অর্থাৎ এক্স মৌলটা কার সাথে একই শ্রেণীতে আছে? অ্যালুমিনিয়ামের সাথে একই শ্রেণীতে, অর্থাৎ
সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। ঠিক আছে, চলে আসছি নেক্সট প্রশ্নে। এবার আসছি দেখো নেক্সট প্রশ্নে, চক্ষুদানের সময় চোখের কোন অঙ্গ প্রতিস্থাপন করা হয়? অপশান এ আইরিস, অপশান বি লেন্স, অপশান সি কর্নিয়া এবং অপশান ডি রেটিনা। ঠিক আছে, তাহলে দেখো চোখ তোমরা সকলে জানো যে আমাদের চোখ, এটা দেখো চোখের মোটামুটি ছবি আঁকছি। ঠিক আছে, তাহলে এটা এই যে অংশটা, এই পুরো অংশটা কী বলছি, পুরো অংশটা আমরা বলছি অক্ষিগোলক। ঠিক আছে, এবং এখানে দেখো আমাদের কী থাকে, আইরিস থাকে এবং এখানে আমাদের একটা লেন্স থাকে। লেন্সটা কী ধরনের লেন্স হয়? এটা কিন্তু উত্তর লেন্স হয়, উত্তর লেন্স। ঠিক আছে, এবং এই যে অংশটা এখানে আমাদের কী থাকে, কর্নিয়া থাকে। কী থাকে? কর্নিয়া। এবং যেখানে আলো এসে পড়ে, এই আলো এসে কোথায় এসে পড়ে? প্রথম এই কর্নিয়ায় এসে পড়ে। ঠিক আছে, কর্নিয়ার পর আমাদের লেন্সে যায়, লেন্সের পর সেখানে যে সেখান থেকে কী হয়, যেহেতু আমাদের এটা কী লেন্স, এটা আমাদের উত্তর লেন্স, তাই এটা অভিসারী হয়ে আমাদের যে এখানে রেটিনা আছে, আমাদের এই যে অংশটা রেটিনার স্তর, রেটিনে কিন্তু প্রতিবিম্ব তৈরি হয়। প্রতিবিম্বটা যখন তৈরি হয় রেটিনায়, সেটি কিন্তু কেমন বিম্ব তৈরি হয়? সেটি কিন্তু সৎবিম্ব। সৎবিম্ব কি অর্থাৎ প্রতিবিম্বটা উল্টো তৈরি হয়, অর্থাৎ পায়ের দিক মাথার দিক মনে হয় এবং মাথার দিক পায়ের দিক মনে হয়। যদি ছবিটা এরকম থাকে সেটা কিন্তু এরকম তৈরি করবে। কিন্তু তাহলে আমরা বস্তুগুলি সোজা দেখি কেন? কারণ প্রতিবিম্ব উল্টো তৈরি হয়, কিন্তু সোজা দেখছি কী কারণে? কারণ সেটা মস্তিষ্ক বা ব্রেন আমাদের সেটা সোজা করে দেয়, তাই আমরা কিন্তু ছবিটা সোজাই দেখতে পাই। আর এটা উত্তর লেন্সের জন্য এটা কিন্তু অভিসারী হয়ে এক জায়গায় মিলিত হয়। এবার বিভিন্ন রোগের সময় রোগগুলি আছে, তোমাদের এগুলো পরে আলোচনা করা হবে। তাহলে এখানে জাস্ট আলোটা কোথায় এসে পড়ছে? কর্নিয়ায় এসে পড়ছে। তাহলে আমাদের চোখের খারাপ হওয়া মানে কি? কর্নিয়া যদি খারাপ হয়ে যায় তাহলে আলোটা এখানে পরিচালিত হতে পারবে না। আমাদের এই কর্নিয়া কিন্তু প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, অর্থাৎ কর্নিয়া যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের চোখ কাজ করবে না, অর্থাৎ চোখে আমরা দেখতে পাবো না। ঠিক আছে, তাই আমাদের চোখ খারাপ হওয়া বলতে কি? চোখ খারাপ হওয়া বলতে আমাদের কর্নিয়া খারাপ হয়ে যাওয়া। ঠিক আছে, তাই চক্ষুদানের সময় আমাদের এই কর্নিয়াকে প্রতিস্থাপন করতে হয়। ঠিক আছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার, তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি কর্নিয়া। অর্থাৎ চক্ষুদানের সময় আমরা কি করি? কর্নিয়াকে প্রতিস্থাপন করি। কর্নিয়া খারাপ হওয়ার জন্য আমরা চোখে স্পষ্ট দেখতে পাই না বা চোখে দেখতে পাই না, তাই আমাদের কর্নিয়াকে প্রতিস্থাপন করতে হয়। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। সকলে ভালো থেকো।